ভেঙে দেয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। সরকারের জিম্মায় থাকবে এস আলমের শেয়ার, জানালেন গভর্নর। আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে দেশের এবং অর্থনীতিকে রক্ষা করা। যাত্রাবাড়ীতে পুলিশ পুত্র নিহতের মামলায় ওসি, ডিসি, এডিসিকে গ্রেফতারের নির্দেশ। শেখ হাসিনাকে হুকুমের আসামি করে আজও একাধিক মামলা। বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের ভবনে দীর্ঘ অভিযান। ভল্ট কেটে অস্ত্রগুলি সহ মিলেছে কোটি টাকা। ওয়েল্ডিং এর কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা ভল্ট ভাঙি। টাকা পেলাম, তারপরে একটা অস্ত্র পেলাম, আরো কিছু জিনিসপত্র পাইছি, বিদেশি কিছু মুদ্রা। বিসিবিতে পাপন অধ্যায়ের অবসান। নতুন সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয়। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হচ্ছে। সরকারের সহযোগিতায় 2 থেকে 1 দিনের মধ্যে ছোট আকারের পর্ষদ গঠন করা হবে, যেখানে থাকবে স্বতন্ত্র পরিচালকও। বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, নামে বেনামে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে। এসব সিদ্ধান্ত কার্যকর হবে আইনি প্রক্রিয়ায়। পুরনো পরিচালকরা 2% শেয়ার নিয়ে আসলে পর্ষদে আসতে পারবেন। তবে পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির প্রপার অ্যান্ড ফিটনেস বিবেচনায় রাখা হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গেল 16 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন জানিয়েছিলেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা কর্মচারী। এখন আপাতত যেটা আমরা চেষ্টা প্ল্যানে আছে সেটা হচ্ছে যে আমরা সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। যাত্রাবাড়ীতে গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যায় আরেক পুলিশের ছেলে ইমাম হোসেনের। এই ঘটনায় 5 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। এছাড়াও শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী আর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে 2টি হত্যা মামলা করেছে নিহত রাসেল আর ফিরোজ তালুকদারের পরিবার। 20 জুলাই যাত্রাবাড়ির কাজলায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় 19 বছর বয়সী শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় যাত্রাবাড়ি থানার তখনকার ওসি জাকির হোসেন। এরপর আরও কয়েকটি গুলি। ইমামকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাওয়া বন্ধু রাহাতেরও পায়ে গুলি করে পুলিশ। মারা যায় ইমাম, হাঁটতে পারছে না রাহাত। ইমাম নিজে একজন পুলিশ সদস্যের ছেলে। সেদিন গণমাধ্যমের ক্যামেরাগুলোকেও এই ছবি ধারণ করতে দেয়নি পুলিশ। রুটি খাইয়ে খালি বাড়ি ছিল নিচে। এখন আমি বিচার পাইতেছি না, সাহিল দত্তার মতন হত্যা পাইতেছি না। কেন পাইতেছি না? মানুষ কি জন্য অপেক্ষা করতেছে আমি বুঝি না। একটা ছেলের এতগুলা গুলি উপরে কিভাবে করেছে? তার মায়া মমতা নাই। জাকির উনি যাত্রাবাড়ি থানায় তদন্ত ওসি ছিল, এখন পল্টন থানা নাকি উনি ট্রান্সফার হয়ে গেছে 14 তারিখে। আমি চাই ওনাকে আইনের আওতায় আনা হোক এবং কি আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ঢাকার সিএমএম আদালতে 5 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন ইমামের মা। আসামি যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ, এসি তানজিল আহমেদ ও এসআই শাহাদাত আলী। অভিযোগে বলা হয় প্রত্যেকে এই হত্যায় সরাসরি জড়িত। একটা মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে? আমার ছেলের শরীরটা যাত্রা হয়ে গেল কেন? ভিডিও ফুটেজ আছে, আমরা আদালতে ভিডিও ফুটেজ দাখিল করেছি। 19 জুলাই মিরপুর 10 নম্বরে হেলিকপ্টার থেকে করা গুলিতে মারা যান বেসরকারি চাকরিজীবী ফিরোজ তালুকদার। রেখে গেছেন 8 বছরের মেয়ে রাইখা তাসনিমকে। যাবার আগে কি বলে গেছেন মেয়েকে? যখন আব্বু বের হইতে নিছিল তখন আব্বুর সাথে বলছে যে সোনা পাখি গেলাম, তারপর চুনা দিয়ে চলে গেছে। ওনার
তো লাগছে হৃদয়ের ভিতরে, হাড়ের মধ্যে গুলিটা লাগছে, এই জন্য ওনার মুখ থেকে আর কান থেকে মানে অনেক অনেক রক্ত গেছে, উনি আর কিছু বলতে পারে না। এই রক্তবন্ধ আমাকে মুছতে হয়েছে, আমি চাইনি রক্ত মুছতে, যে রেখে দেবো এটা। আমার কারোর জন্য বিশ্বাস ছিল যে হয়তো বা এই স্বৈরাচার সরকার থাকবে না, কিন্তু পারি নাই, ভয়ে নিজে ভাইয়ের রক্ত মুছে ফেলছি। ফিরোজের মৃত্যুকে হত্যা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন ফিরোজের স্ত্রী রেশমা সুলতানা। যে শেখ হাসিনা যাকে আমরা এক নম্বর আসামি করেছি, ওবায়দুল কাদের সেই তথাকথিত সাবেক সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক, সাথে পাশাপাশি সংশ্লিষ্ট যাদেরকে নির্দেশ দিয়ে, যাদেরকে ব্যবহার করে, যাদেরকে কুক্ষিগত করে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন ধারাবাহিক প্রক্রিয়ায়, ডিবি হারুন সহ ডিএমপির কমিশনার সকলকেই এই মামলায় আমরা উল্লেখ করেছি, কারণ প্রত্যেককে এই মামলায় সমানভাবে দায়ী। 19 জুলাই রামপুরা গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাসেল। মামলা করেছে তার স্ত্রী শারমিন আক্তার। আজকে তো অনেক গুলি করবে, আজকে লোক মেরে ফেলবে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আমি আজকে কোথাও যাব না। কিন্তু এর আগের দিন সে আমাকে বলতেছে যে আমি আন্দোলনে যাব, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি মরলে শহীদ হব, আমি বীরের মতো মরতে চাই, আমি কাপুরুষের মতো মরতে চাই না। মুগ্ধা হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, মুগ্ধা হাসপাতালে, তখনও তার হাত পা চলছে, তার পালস চলছিল, ওরা কোনো চিকিৎসা দেয়নি। আমরা বারবার বলার পরেও ডাক্তাররা একই কথা, যে উপরের মহলের নির্দেশ শুধুমাত্র প্রশাসনিক যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার, আর বাকি যারা আন্দোলনকারী হোক, পথচারী হোক বা যে হোক, আমাদের কিছু করার নেই। এ মামলায় আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, ডিবি হারুন, নিখিল, পরশ, সাদ্দাম সহ 28 জন। শেখ হাসিনার বিরুদ্ধে 2 মামলাতেই অজ্ঞাত আসামি 1.5 থেকে 200। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আরেকটি আবেদন। ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বুধবার এই অভিযোগ দায়ের করেন। এ নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 4টি তদন্তের আবেদন করা হয়েছে, যা একটি মামলার অধীনে তদন্ত করা হবে। এছাড়াও এই আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান সহ 77 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের ছবি সহ সেখানে আবেদন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম ও সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের 12 উপ পুলিশ মহাপরিদর্শক এবং 11 পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ। পল্টন থানায় দায়েরকৃত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় নৌবাহিনীর সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মধ্যরাতে সোহাইলকে ঢাকার বনানী থেকে এবং আহমদ হোসেনকে রামপুরা থেকে গ্রেফতার করা হয়। গত সোমবার রিয়াল অ্যাডমিরাল সোহাইলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহাইল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। পদত্যাগ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অনানুষ্ঠানিক জরুরি সভায় তার পরিবর্তে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
আজ সকাল 11টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই সভা, যেখানে পদত্যাগ গ্রহণ করা হয় নাজমুল হাসান পাপনের। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে 1 কোটি টাকা বিদেশি মুদ্রা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া প্রতিষ্ঠানটির গোপন লকার থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 50 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত মালামাল অবৈধ কিনা তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে পুলিশ। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। এ সময় অফিসে প্রবেশ ও তল্লাশি চালাতে গিয়ে অফিস কর্মকর্তাদের সহযোগিতা চেয়েও পাননি আইনশৃঙ্খলা বাহিনী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভবনে থাকা গোপন ভল্ট খুলে তল্লাশি করেন তারা। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে 5টি ভল্ট থেকে 1,51,000 টাকা, 510 তুর্কি লিরা, 200 ব্রিটিশ পাউন্ড জব্দ করা হয়। এছাড়া একটি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 50 রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করে উল্টো অভিযানের নামে লুটপাট চালানোর অভিযোগ করেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। দাবি করেন অফিসটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর নয়। আইনশৃঙ্খলা বাহিনীতে 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি এখানে ছিল কিনা, এখানে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এইভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে। যদিও পুলিশ বলছে অভিযানের শুরু থেকেই বারবার তাদের সহযোগিতা চাইলেও কোনো প্রকার সহযোগিতা করেনি কর্তৃপক্ষ। ভল্টের ভিতরে কি আছে দেখার জন্য যখন ওনাকে বললাম ওনাদের, তখন ওনা দেখলাম যে সেরকম রেসপন্স করলো না। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, উনি বলতেছে খুঁজতেছি, এই করতেছি। তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা ভল্ট ভাঙি। ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ ছিল নজরুল হামিদের এই ভবন থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তা আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত রিভিউ করা হবে কিনা সে সিদ্ধান্ত বোর্ড নেবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে যাতে এইচএসসির আগের সারা বছরের সব পরীক্ষার মূল্যায়ন পত্র দিতে পারে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। তারা ভর্তির সময় কিভাবে মূল্যায়ন করবে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে বল প্রয়োগ করে বা অপমান করে সরানো যাবে না। অনিয়ম হলে সরকার দেখে ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সামান্য রাজনৈতিক কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে, এমন অভিযোগ হাজারো। অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনো জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়া এক্সপার্ট যারা তারা আরো দেখবেন। বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটু। যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী, চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে, পরে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK713 যোগে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। এ সময় তাদের সঙ্গে একমাত্র মেয়েও ছিল। সিটির এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। গত ৮ আগস্ট ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করায় অর্থ আত্মসাতের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে দুদককে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার ডাকযোগে এই নোটিশ প্রেরণ করা হয়। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময়ের রাজধানী গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেননি। দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি, এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। আমরা কোনোদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না, এবং আমার মন্ত্রণালয় ওনাদের সাথে আছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, এই ভাইরা যদি রাজপথে নেমে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই বুকটি পেতে না দিতেন, আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন, ঘরে বসে থাকতেন, তাহলে কোনোদিন এই আন্দোলন সফল হতো না। সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।